শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ইইউ এর সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির নেতিবাচক ফল ভুগতে হতে পারে বাংলাদেশকে। ঢাকার পোশাক বাজার দখলের আশায় দিল্লি। এবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই ফাঁস অ্যাক্রেডিটেশনের আবেদন করা সাংবাদিকদের তথ্য প্রকাশিত 14,000 সাংবাদিকের ব্যক্তিগত তথ্য। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কা সামলে ওঠার পাশাপাশি পোশাকের ব্যবসায় বাংলাদেশকেও টেক্কা দেওয়ার আশা করছে ভারত। এই চুক্তির আওতায় ভারত থেকে যেসব পণ্য ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের বাজারে প্রবেশ করবে তার অধিকাংশই বিশেষ সুবিধা পাবে। ভারতীয় পোশাক পণ্যের উপর ইউরোপের বিদ্যমান প্রায় 12% শুল্ক শূন্যে নেমে আসবে। চামড়াজাত পণ্য, সামুদ্রিক পণ্য, হস্তশিল্প ও গয়নার মতো ভারতীয় পণ্যের ক্ষেত্রে শুল্ক কমানো হবে বা বিনা শুল্কে প্রবেশাধিকার পাবে। প্রায় 2 দশকের আলোচনার চূড়ান্ত পরিণতি দিয়ে গত মঙ্গলবার এই বাণিজ্য চুক্তি সইয়ের ঘোষণা দেয় দুই পক্ষ। ইউরোপীয় কাউন্সিল, ইউরোপীয় পার্লামেন্ট ও ভারতের সংসদের অনুমোদন সাপেক্ষে এটি 2027 সালে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। ভারতের জি নিউজ এক প্রতিবেদনে লিখেছে, এই চুক্তির ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের ব্যবসার বড় অংশ ভারতের দখলে চলে যাবে বলে দিল্লি আশা করছে। 1975 সাল থেকে ইউরোপের এলডিসি বাণিজ্য সুবিধার আওতায় অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেয়ে বাংলাদেশ ইউরোপের দ্বিতীয় বৃহত্তর পোশাক সরবরাহকারীতে পরিণত হয়েছে। ডেনিম, ট্রাউজার ও টি শার্টের মতো কিছু পণ্যে বাংলাদেশ চীনকেও ছাড়িয়ে গেছে। ইইউতে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় চীনের পরই বাংলাদেশের অবস্থান। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির 50% বেশি গেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে, যার পরিমাণ $1,971 কোটি। ইইউর সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির পর দেশটির বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল বলেন, ভারত খুব দ্রুতই ইউরোপে টেক্সটাইল রপ্তানি $7 বিলিয়ন থেকে বাড়িয়ে $30 থেকে $40 বিলিয়ন নিতে পারবে বলে তিনি আশা করছেন। তিনি বলেন, আমাদের সবসময় জিজ্ঞেস করা হতো বাংলাদেশ কিভাবে ইউরোপে এত বেশি রপ্তানি করে। তারা শুল্ক মুক্ত সুবিধা পেত এবং $30 বিলিয়ন বাজার দখল করেছিল। জি নিউজে লিখেছে, ইইউর বাজারে ভারতীয় পোশাক রপ্তানি বাড়লে প্রতিযোগিতামূলক দাম ও পণ্যের মানের কারণে বাংলাদেশ চাপে পড়বে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা কর্মবিরতিতে বন্দরের পরিচালন কার্যক্রমে প্রায় অচলাবস্থা তৈরি হয়েছে। 31 জানুয়ারি সকাল 8টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা। কর্মবিরতির প্রভাবে বন্দর জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য ওঠানো নামানোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেনারেল কার্গো বার্থ, চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল ও নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, এই 3 টার্মিনালেই পরিচালন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে বন্দরে নোঙর করা জাহাজের অপারেশনাল অবস্থান স্বাভাবিক রয়েছে বলে দাবি করছেন কর্মকর্তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছিল নির্বাচন কমিশন ইসি। এবারই প্রথম সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে সাংবাদিকদের তোপের মুখে এই সিদ্ধান্ত থেকে গত বৃহস্পতিবার সরে এসেছে নাসিরউদ্দিন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তনের আগে প্রায় 14,000 সাংবাদিক কার্ড ও স্টিকার পেতে ইসির অনলাইন সিস্টেমে আবেদন করেন। তবে এই 14,000 সাংবাদিকের সব তথ্য
ইসির ওই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে উন্মুক্ত হয়ে যায়। 1 জানুয়ারি বিকেলে 4টার দিকে ইসির ওয়েবসাইটে 14,000 সাংবাদিকের এনআইডি নম্বর, মোবাইল নম্বর সহ আবেদনের কপি উন্মুক্ত হয়ে যায়। নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে এসব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। ইসির নির্ধারিত এই ওয়েবসাইটে দেখা যায় বিকেল 4টার পর কেউ লগ ইন করে ওয়েবসাইটে প্রবেশের সঙ্গে সঙ্গেই 14,000 সাংবাদিকের আবেদনের তালিকা হোম পেজে চলে আসছে। ওয়েবসাইটের হোম পেজে তালিকা আসার পাশাপাশি আবেদনকারীর নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর এবং সম্পূর্ণ আবেদন ওপেন করার পর অপশন চলে আসছে। তবে কিছু সময় পার হওয়ার পরে ওয়েবসাইটটিতে প্রবেশ করা আর যায়নি। গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসের তুলনামূলক বিশ্লেষণ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এমএসএফ বলেছে, গণপিটুনি বা মব সন্ত্রাসে জানুয়ারিতে নিহতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে বেড়েছে অজ্ঞাতনামা লাশের সংখ্যাও। 31 জানুয়ারি শনিবার এমএসএফ এর দেওয়া জানুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদন এমন চিত্র ফুটে উঠেছে। বিভিন্ন পত্রপত্রিকা এবং নিজেদের অনুসন্ধানের উপর ভিত্তি করে প্রতি মাসে মানবাধিকার প্রতিবেদন তৈরি করে এমএসএফ। মব সন্ত্রাসে মানুষ হত্যার ঘটনা এই সরকারের আমলে বেড়েছে উল্লেখ করে এমএসএফ এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাসে মব বা গণপিটুনিতে 28টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছে 21 জন। গত ডিসেম্বরে এই ধরনের 24টি ঘটনায় নিহত হয়েছিলেন 10 জন। প্রতিবেদন অনুযায়ী চলতি জানুয়ারি মাসে 57টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে। ডিসেম্বরে এই সংখ্যা ছিল 48। এমএসএফ বলছে, অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা বৃদ্ধি পাওয়া সমাজে সহিংসতা, গুম ও বিচার বহির্ভূত হত্যার আশঙ্কা জোরদার করে। এছাড়া গত ডিসেম্বরে কারা হেফাজতে 9 জন মারা গেলেও এই মাসে সেই সংখ্যা বেড়ে হয়েছে 15। উনিশশো 72 সালের এই দিনে অস্ত্র সমর্পণ করেন মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধারা। এই নিয়ে বাঙালিয়ানার বিশেষ তথ্যচিত্র দেখতে ক্লিক করুন আই বাটনে। 1972 সালের এই দিনে সেনাবাহিনী, পুলিশ ও মুক্তিযোদ্ধাদের যৌথ অভিযানে শত্রুমুক্ত হয় রাজধানীর মিরপুর। এই নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। মারাত্মক অর্থ সংকটে জাতিসংঘ ধসের মুখে পড়েছে বলে সতর্ক করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া চাঁদা ও যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমানোর সিদ্ধান্তে এই পরিস্থিতি তৈরি হয়েছে। মহাসচিব এক চিঠিতে দেশগুলোকে দ্রুত বকেয়া পরিশোধ অথবা আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের তথ্যমতে 2025 সাল পর্যন্ত বকেয়া চাঁদার পরিমাণ রেকর্ড $1.57 বিলিয়ন। ট্রাম্প প্রশাসন বাজেট কমানোর সংকট আরও ঘনীভূত হয়েছে। 193টি সদস্য দেশের মধ্যে মাত্র 36টি দেশ এবছরে চাঁদা পরিশোধ করেছে। বর্তমান অবস্থা বজায় থাকলে আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের অর্থ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। টানা দ্বিতীয় দিনের মতো দেশের বাজারে সোনার দাম কমেছে। 31 জানুয়ারি শনিবার সকালে প্রতি ভরিতে সোনার দাম কমেছে 15,446 টাকা। একদিনে দাম কমানোর ক্ষেত্রে এটি সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি এদিন সকালে সোনার দাম কমানোর ঘোষণা দেন। দাম কমার কারণে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,55,617 টাকায়। শুক্রবারও সোনার দাম ভরিতে 14,638 টাকা কমেছিল। তাতে 2 দিনে সোনার দাম ভরিতে কমেছে 30,384 টাকা। অবশ্য 2 দফা দাম কমার আগে গত বৃহস্পতিবার দেশে সোনার দাম ভরি প্রতি সর্বোচ্চ 16,213 টাকা বেড়েছিল।
তাতে ভালো মানের 1 ভরি সোনার দাম হয়েছিল 2,86,000 টাকা। এটি ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ক্রিকেটার আসলে কার সম্পদ? সেই প্রশ্নকে ঘিরে আইসিসি এবং বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এখন মুখোমুখি অবস্থানে। বিতর্কের কেন্দ্রে রয়েছে বিশ্বকাপের জন্য নির্ধারিত দল, অংশগ্রহণের নতুন নীতিমালা ও শর্তাবলী। ডব্লিউসিএ এর দাবি, আইসিসি যেসব শর্তাবলী খেলোয়াড়দের কাছে পাঠিয়েছে সেগুলো 2024 সালে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মধ্যে সঙ্গতিপূর্ণ নয়, বরং নতুন সংস্করণটি আগের চুক্তির তুলনায় অনেক বেশি শোষণমূলক। ডব্লিউসিএ জানিয়েছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি পাঠিয়েছিলেন তারা। জবাবে আইসিসি জানায় 2024 সালের চুক্তিটি কেবল 8টি সদস্য বোর্ডের জন্য প্রযোজ্য ছিল। আইসিসির ভাষায় বাকি যে দেশগুলো 2026 বিশ্বকাপে খেলছে তারা ওই চুক্তির আওতায় পড়ে না। ডব্লিউসিএ পাল্টা যুক্তি দেয়, 2024 সালের চুক্তিতে স্পষ্টভাবে বলা ছিল এই চুক্তি সংগঠনের সঙ্গে যুক্ত সব খেলোয়াড়দের জন্য প্রযোজ্য, তারা বিশ্বকাপে খেলুক বা না খেলুক, এমনকি তাদের দেশ টুর্নামেন্টে অংশ নিক বা না নিক। সে কারণেই সংগঠনটি মনে করে চুক্তিটি আইনগতভাবে বাধ্যতামূলক এবং সব খেলোয়াড়কে সুরক্ষা দেওয়ার কথা। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।